সাকিব তামিমের দ্বন্দ্ব 2023 ওয়ার্ল্ড কাপের আগে এটাতে আসার মানে মূল ইন্ধনটা ছিল কোচে। এগুলো কিন্তু এতদিন আমরা কথা বললে লাভ হতো না। আমি যে কারণে 2016-এ রিজাইন করেছিলাম, প্লেয়ারদের আসলে প্লেইং ক্যারিয়ার শেষ করার পর পলিটিক্স আসা দরকার। আমরা যদি রিফর্মের কোশ্চেন করছি, আপনি যারা ছিলেন ইদার তারা কাজ করতে পারেন নাই যে কোনো কারণেই হোক, আর যারা কাজ করে তারা ভালো কাজ করেন নাই। সো আপনি এদের থেকে যদি বোর্ড প্রেসিডেন্ট নির্বাচিত করেন তাহলে আমার মনে হয় এটা কোনো খুশি সংবাদ না। কেননা যেই কারণে আপনি রিফর্মটা চাচ্ছেন তার মানে এরা এদের কাজ ঠিক মতো করতে পারেনি। কোন্দল ছিল ভিতরে টিমের মধ্যে, এইটারও কোনো কিছু চাই নাই। তো আমরা তার মানে কি সব কিছু আমরা কোনো রকম ঢেকে ঢেকে আসছি। এই যে কোচ, আপনি হি হ্যাজ পারফর্ম ক্লোজ টু জিরো। আমার মনে ভালো থেকে খারাপ কাজ করেছেন বেশি। সাকিব তামিমের দ্বন্দ্ব 2023 ওয়ার্ল্ড কাপের আগে এটাতে আসার মানে মূল ইন্ধনটা ছিল কোচে, যেটা প্রেসিডেন্টের মাধ্যমে সে কাজটা করিয়েছেন। সো ক্ষতিগ্রস্ত কারা হয়েছে? আমরা বাংলাদেশবাসী। আপনি অ্যাকাউন্টেবল করতে পারি না আমরা, আর কথার মার পেছে আপনাকে ঘুরিয়ে দেয়, আপনি কোশ্চেন করতে পারেন না। আর আমাদের সিচুয়েশন এরকম ছিল না যে আপনি খুব বেশিও কোশ্চেন করতে পারতেন না, বিকজ সব কিছু কন্ট্রোল হতো এক জায়গা থেকে। সো ক্রিকেট বোর্ডের বাইরে না, ক্রিকেট বোর্ডের যে চিফ আমার মনে হয় উনিও ওইভাবেই থাকতো। গ্রাউন্ডসের আমাদের যে সমস্যা গামিনীকে নিয়ে, যদি কেউ পারফর্ম না করে তাকে শুধুমাত্র আপনি পছন্দ করেন দেখে আপনি তাকে রেখে দিতে হবে। হাতুরে সিং যে কোনো পারফর্ম করে না, সে অ্যাকাউন্টেবল না, সে খেলা দেয়। কত ইনস্ট্যান্স আছে, সে বিপিএল চলে সে টিভিতে দেখে খেলা বন্ধ করে দেয়। যেটা আপনি যেই টিচার আপনার ছাত্রদের উপর তার কোনো কনফিডেন্স নাই, ও কী দিবে রাদার দেন জাস্ট ওর বেতন নিয়ে ফ্যাসিলিটিস দিয়ে চলে যাওয়া ছাড়া। হাই টাইম যে এই ব্যাপারগুলো এখন যেহেতু রিফর্মের পর্যায়ে গেছি আমরা, এগুলো কিন্তু এতদিন আমরা কথা বললে লাভ হতো না। আমি যে কারণে 2016-এ রিজাইন করেছিলাম জাস্ট টু রিফর্ম, যে সিলেকশন কমিটিকে একটা মানে মানে ওইটা একটা করাপ্টেড করার ব্যবস্থা হয়েছিল, মানে কমিটিটাকে নষ্ট করার চেষ্টা হয়েছিল 2-টায়ার সিলেকশন কমিটি করে। আপনি পাকিস্তান ক্রিকেট বোর্ডে 3 বছরে 4বার প্রেসিডেন্ট বদল করেছে। আপনি ইন্ডিয়াতে লোধা কমিশন নাকি একটা করে আপনার অ্যাডহক বেসিসে প্রায় 3-4 বছর, যেটা আমি কালকে ওই একটা যমুনা রিপোর্ট দেখেছি। আমি এক্স্যাক্টলি আমি জানি না, আমি আসলে এইটার ব্যাপারে বেশি কথা বলতে চাই না। সো আপনার এটা তো এমন না যে আপনি এই কমিটিকে ডিসলভ করতে চায় গভর্নমেন্ট, তা না। আপনি এটাকে ইমপ্রুভ কেমনি করা যায় এটা আপনি বের করতে হবে। এবং এটা আই এম শিওর উপদেষ্টা যে আছেন তার সিওর সাথে আবার কথা বলা দরকার, যে বলে যে আপনি আমাকে এই 4-5 জন বা যারা চলে গেছে তারা কখনো আসবেন না জেনে আপনার তো কার্যক্রম বন্ধ রাখা যাবে না। সো আপনার ইউ নিড টু টেক সাম নিউ ফেসেস, যেইভাবেই হোক আপৎকালীন হোক করে আপনার একটা বোর্ডটা চালাতে হবে। আমার এজেন্ডা ছিল বাংলাদেশকে একটু এগিয়ে নিয়ে যাওয়া, যেটা আমি 2003 থেকে 7 পর্যন্ত ট্রাই করেছি অ্যালং উইথ মাই সিলেকশন কমিটি আতার আলী খান অ্যান্ড JM নওশাদ প্রিন্স। তারপর টেনিয়রে 2013-এ প্রবাবলি শেষের দিকে হাবিবুল বাশার মিনাজুল আবিদের সাথে কাজ করেছি আমি 2 বছর। কাজ করার পর ভেরি সাকসেসফুল টাইম আমার। তারপরে আমি রিজাইন করতে হয়েছে বিকজ আই ডিড নট লাইক দ্য সিস্টেম। সোয়ান ইন্টারভিউটা আমি দেখেছি, ওই যমুনা টিভিতেই দেখেছি আমি। আপনার খুব গুরুত্বপূর্ণ 2-3টা কথা বলেছে। প্রথম বলেছে যে প্লেয়ারদের আসলে প্লেইং ক্যারিয়ার শেষ করার পর পলিটিক্স আসা দরকার। এইটাও সবচেয়ে ভালো লেগেছে এই কারণে যে আপনি মনে রাখবেন যে ক্রিকেট খেলা মানে ফুটবলার তাদের কিন্তু ইটস এ ভেরি শ্রেণী। আপনি দেখেন সাকিব আল হাসান কোথায় কোথায় খেলছে, ক্যানাডা লিগ, ক্যারিবিয়ান লিগ, মেজর লিগ USA, LPL, প্রি BPL, বাংলাদেশে শূন্য। তো তার পক্ষে আপনি কি যদি সে MP থেকে এতগুলা কাজ, আর এটা তো এমন না যে আমি গেলাম খেলে চলে আসলাম, এই জন্য তার ফোকাস থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো এই কাজগুলো আমরা সমান বুঝাতে চেয়েছি যে যারা রিজাইন করার পরে করা উচিত। আর যেটা বলছে এজেন্ডার কথা, যে বাড়ি গাড়ি, এখন কিন্তু ক্রিকেট বোর্ডে ও ভালো করে অনুধাবন করেছে যেটাতে ম্যাক্সিমাম মানুষ যার টাকা আছে সে ফেমের জন্য আসে, যার টাকা নাই সে হয়তো বা প্রবাবলি একটা বেটার লাইফের জন্য আসে। সো সবারই একটা পার্সোনাল এজেন্ডা থাকে।